জীবন বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর। অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্বর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর কয়েকটা দিন বাদেই আমাদের প্রতীক্ষিত এবং আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এটা জানে যে কামরূপ কামাখ্যার যে অম্বাবচীর মেলা হয়। তো এই যে নির্দিষ্ট দিন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই অম্বুবাচী এই নির্দিষ্ট সময়টা রয়েছে, বছরে একটা নির্দিষ্ট দিনে হয়। কিন্তু তার আগে আমাদের আরেকটা জিনিস বলতে হয় যে এদেশের আবাল বৃদ্ধ বনিতা কাছে বলবো যে আবহমান কাল ধরে এই কামাখ্যা মন্দিরের যে রূপকথা বা কামাখ্যা মন্দিরের যে রহস্যময় যে কাজগুলো হয়ে থাকে, সেগুলো মোটামুটি সকলেই কিন্তু আমরা জানি। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই কামাখ্যা মন্দিরে যেগুলো বিগত দিনে হতো, কারণ আমরা একটা জিনিস জানি যে সতীর যে 51টা সতীর যে মৃত্যুর পর, অর্থাৎ সতী যখন যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিল, আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। তার সেই 51 যে টুকরো করেছিল, অর্থাৎ 51টা টুকরো যেটা বিভিন্ন জায়গায় পড়েছিল এবং সেখানে 51 পীঠ তৈরি হয়েছিল এবং শক্তিপীঠ। এই 51 শক্তিপীঠের মধ্যে যেটা হচ্ছে যোনিপীঠ, এই কামাখ্যা কিন্তু কামাখ্যা ধামে পড়েছিল। এবং সেই জন্য এই কামাখ্যা ধামের গুপ্ত ক্রিয়া সব থেকে যতগুলো শক্তিপীঠে আছে তার মধ্যে অন্যতম। এবং এখানে সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট জায়গাতে বলছে যে জাদু টোনা, অশরীরী আত্মার চালন করা এবং তার সঙ্গে সঙ্গে প্রেতাত্মার চালন করা, কালা জাদু, বশীকরণ, তন্ত্র সাধনা, এটা একটা আতুর ঘর হিসাবে কিন্তু পরিগণিত। সারা কিন্তু ভারতবর্ষের মানুষ জানে যে কামাখ্যা পীঠ সব থেকে তন্ত্র সাধনার ক্ষেত্রে সব থেকে একটা জাগ্রত শক্তিপীঠ। এবং এটা কিভাবে এটা হলো, এই যে আমরা বলছিলাম যে 51 পীঠ, এখানে 51 পীঠ বা 51টা কী করে শক্তিপীঠ তৈরি হলো, প্রথম অবস্থায় আমাদের একটু ফিরে যেতে হবে। এবং সেখানে কিন্তু আমরা বিশেষ করে যে জায়গাগুলো রয়েছে, কারণ এখানে আমরা আবার বলছি যে সত্যি করে এটা জাদু টোনার দেশ হিসাবে কিন্তু পরিগণিত। কারণ এই সময় এখানে কিন্তু বহু রাজারা এক সময় রাজত্ব করেছে। এক সময় জায়গাটা মানে বলবো যে এখানে কেউ যেতই না ভয়তে, এবং চারিদিকে জঙ্গলে আচ্ছন্ন থাকতো। এবং কথিত আছে যারা যেত তারা ফিরে আসতো না। এবং এখানে মেয়েদের শাসনটা বেশি, অর্থাৎ মেয়েরা ছেলেদেরকে এমন তন্ত্র ক্রিয়া করে তাদেরকে ভেড়া বানিয়ে রাখার মতো জায়গা সেই শক্তিপীঠ, সেই হচ্ছে কামাখ্যা পীঠ। সেই জন্য বলা হচ্ছে এটা এতটাই জাগ্রত পীঠ যে পীঠে মেয়েদের যাবতীয় সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট পীঠ। তাদের ইচ্ছা অনুযায়ী তারা কাজ করতে পারে এখানে। তাদের বলা হচ্ছে তাদের মনের যে কামনা বাসনা, সেটা পরিপূর্ণ করার জন্য এই নির্দিষ্ট পীঠ হচ্ছে এই কামাখ্যা পীঠ। কিন্তু এই কামাখ্যা পীঠ বলুন বা এই যে কামরূপ কামাখ্যা, কামরূপ কেন নাম হলো, কামাখ্যা নাম কেন হলো, এগুলো নিয়ে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে বড় রকমের ইতিহাস রয়েছে। এবং সেগুলো নিয়েও কিন্তু আলোচনা আজকে করব। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি, কারণ এই নির্দিষ্ট পীঠটা হচ্ছে জাদু টোনা, তন্ত্র মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে চালানতন্ত্র, পিচাসতন্ত্র, কালা জাদু এবং অশরীরী আত্মার চালন করা এই নির্দিষ্ট পীঠেই কিন্তু সম্ভব। এবং এখান থেকেই কিন্তু সব কিছু তৈরি। এই নির্দিষ্ট তিথি যেটা বলতে হচ্ছে, যেটা অম্বাবচী, এই অম্বাবচীর যে নির্দিষ্ট তিথি রয়েছে, সেই তিথিতে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে এই নির্দিষ্ট তিথিটা অ্যাকচুয়ালি
ধরিত্রী রজস্বালা হন এবং যখন সূর্য মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদ টাচ করেন তখন কিন্তু ধরিত্রী রজস্বালা হন। এবং সেই সময় দেখবেন প্রচুর বৃষ্টি হয় এবং সেই সময় দেখবেন কৃষকরাও কিন্তু মাটি খোঁড়ে না, নাঙল চাষ বা নাঙল কিন্তু দেয় না জমিতে, এইগুলো কিন্তু দেখা যায় এবং অনেক কাজ সেই সময় নিষেধ থাকে। এবং এর সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে বেশ কিছু মানে ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো সাধারণত করে থাকে এবং এই নির্দিষ্ট তিথিতে এই মন্দির চত্বরে অর্থাৎ মন্দিরের মেন গেট বন্ধ করা থাকে। মন্দিরের বাইরে বিভিন্ন সাধু সন্ন্যাস এবং যারা রয়েছে তারা ওখানে উপস্থিত থাকেন এবং বিভিন্নভাবে মেলা হয়। এটা একটা জাগ্রত এবং এখানে বিশেষ করে যে মন্দিরের যে 3টে ভাগ রয়েছে এবং 3টে ভাগের 3টে তার বৈশিষ্ট্য রয়েছে, এগুলো নিয়ে হয়তো অন্যদিন আলোচনা অবশ্যই করব। কিন্তু বিশেষ করে যেটা আমরা বলবো যে আজকের এই যে এটা সৃষ্টি কী করে হলো এবং এই যে এই পীঠটা এতটা কেন জাগ্রত হলো। প্রথম অবস্থায় দেখুন যে প্রজাপতি ব্রহ্মা সে নিজে যখন তার নিজে গৃহে যে যজ্ঞের আয়োজন করেছিল এবং যে সেই যজ্ঞে সদ্য বিবাহিত তার কন্যা অর্থাৎ সতী এবং তার জামাই সেই মহাদেব তাকে কিন্তু তাদেরকে নিমন্ত্রণ করেছিল না, কিন্তু অন্যান্য সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করেছিল, কারণ তার জামাইকে দেখে তার পছন্দ হয়েছিল না। জটাধারী এবং তার জটা ছিল মাথায় এবং তার সঙ্গে সঙ্গে সে তার গায়ে শ্মশানের ছাই মেখে থাকতো এবং সেই জন্য সে পছন্দ করতো না এবং সেই জন্য তাকে নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু মেয়ে সতী যখন জানতে পেরেছিল তার পিতৃগৃহে যজ্ঞ আয়োজন করেছে পিতা এবং সমস্ত দেবতারা সকলেই সেখানে উপস্থিত থাকবে, কিন্তু শুধুমাত্র তারা বাদ দিয়ে, তখন কিন্তু সে জেদ ধরে সেখানে অর্থাৎ মহাদেবের বা শিবের অনুমতি নিয়ে, মানে শেষ পর্যন্ত অনুমতি দিতে বাধ্য হয়েছিল শিব এবং সেই অনুমতি নিয়ে সে কিন্তু সেখানে পৌঁছে গেছিল। গিয়ে দেখে যে এই রকম পরিস্থিতি, তারা যজ্ঞের আয়োজন করেছে। তখন তার পিতাকে যখন জিজ্ঞাসা করে, পিতা তখন তার শিবের অর্থাৎ তার স্বামী শিবকে অকথ্য ভাষায় বিভিন্নভাবে কিন্তু অপমানিত করে এবং সেই অপমানের জ্বালা সহ্য না করতে পেরে মাতা সতী কিন্তু সেই অগ্নিতে বা সেই যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিলেন। এবং যখন এটা শিব জানতে পারলো, সঙ্গে সঙ্গে শিব এসে সেই মৃতদেহ অর্থাৎ মায়ের নিথর দেহটা কিন্তু সে কাঁধে নিয়ে কিন্তু সেখানে কিন্তু একটা বিরল রকমের একটা বিশৃঙ্খল জায়গা তৈরি করেছিল এবং সেখানে মানে বলা হচ্ছে সৃষ্টি এবং স্থিতি সব কিছু স্তম্ভন করে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে মানে সমস্ত দেবকুল অতিষ্ঠ হয়ে গেছিল এবং সেই মুহূর্তে নারায়ণের শরণাপন্ন হয়, বিষ্ণুর শরণাপন্ন হয়ে বিষ্ণু তার হাতের চক্রের মাধ্যমে এই সতী মাতার নিথর দেহকে 51টা টুকরে খণ্ড করেছিলেন এবং সেই 51টা টুকরো যেখানে যেখানে ছড়িয়ে ছড়িয়ে পড়েছিল সেইখানখানে একটা করে কিন্তু শক্তিপীঠ তৈরি হয়েছে। সেই জন্য বলা হয় 51 শক্তিপীঠ। এই 51 শক্তিপীঠের মধ্যে কোথাও হাত পড়েছিল, কোথাও মুখমণ্ডল পড়েছিল, কোথাও আঙুল পড়েছিল, কোথাও পা পড়েছিল। তা এইভাবে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, বীরভূমের বিভিন্ন জায়গা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই 51 পীঠের মধ্যে সব থেকে জাগ্রত পীঠ এই জন্যই বলা হচ্ছে কামাখ্যা ধাম বা এই কামাখ্যাতে পড়েছিল, যেটা হচ্ছে কিন্তু সতী মাতার যোনিকূট এবং এইখানে এটা গুপ্তপীঠ, সেই জন্য এতটা জাগ্রত পীঠ এই জন্যকে বলা হচ্ছে। এবং এছাড়াও বলছে কথিত রয়েছে যে এই যোনিকূটের যে প্রস্তর খণ্ড অর্থাৎ যে শিলা মায়ের কামাখ্যায় অবস্থান অর্থাৎ কামাখ্যায় যে শিলাটা অবস্থান করছে সেই শিলা যদি স্পর্শ করা যায় তাহলে বলছে যে অনেক মানুষের অনেক ধরনের দুর্যোগ দুর্ভোগ সেগুলো কিন্তু খণ্ডন হয়। এবং সতীর যোনির অঙ্গ পতিত হওয়ার পর এই উচ্চ পর্বতটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নামতে থাকে এবং তার যে প্রেশার তার কারণে অর্থাৎ সেই পাহাড়টা বা সেই পর্বতটা একসময় নীল রং ধারণ করে এবং সেই জন্য এই পর্বতের নাম দেওয়া হয়েছিল এটা নীলাচল পর্বত।
এবং এই নীলাচল পর্বতের এখানে বেশ কিছু কাহিনী রয়েছে, অবশ্যই আপনাদেরকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে এখানে বিশেষ করে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আবার বলছি যে কারণ এখানে মেয়েদের তাদের ইচ্ছা পূরণ মেন হচ্ছে, তাদের ইচ্ছা পূরণের জায়গার একটা নির্দিষ্ট পীঠস্থান এইখানে, এই নির্দিষ্ট জায়গায়। কারণ একটা সময় বলা হচ্ছে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েছিল, কার কারণে? কারণ এখানে ইতিহাস বলছে অতীতে কামরূপে বহু হিন্দু রাজা রাজত্ব করেছেন এখানে। এই হচ্ছে কামাখ্যা পীঠের গুরুত্ব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা বলা হচ্ছিল যে অর্থাৎ তার যে শিব, আর শিব এক সময় কিন্তু সে যোগী অর্থাৎ মহাযোগী হয়ে পড়লেন। কারণ তিনি তার স্ত্রী বিয়োগের পর অর্থাৎ সতীর যখন তার থেকে চলে গেল, অর্থাৎ তার প্রাণ যখন চলে গেল, তারপরে সে কিন্তু সত্যি তপস্যায় মগ্ন হয়ে গেছিলেন। এবং এই তপস্যায় মগ্ন হলেন এবং ধ্যানে, সে সবসময় ধ্যানে কিন্তু সবসময় মগ্ন থাকতেন। এই মতো অবস্থায় ওই সতীদে অর্থাৎ সতীর যে পরবর্তীতে পুনর্জন্ম হয়, এবং সেই পুনর্জন্ম বলছে গিরিজা হিমালয়ের গৃহে মেনকার গর্ভে কন্যারূপে জন্মগ্রহণ করেন এক ফুটফুটে শিশু কন্যা। তার নাম দেওয়া হয়েছিল প্রথম অবস্থায় গিরিজা, এবং পরবর্তীতে তিনি পার্বত কন্যা বলে তাকে পার্বতী নামে কিন্তু তাকে আখ্যা করা হয়েছিল। এবং এই ধীরে ধীরে বড় হতে লাগলো, এবং এই গিরিজা বা গিরিজার কন্যা পার্বতী কিন্তু এই ধীরে ধীরে বড় হতে লাগলো। এবং অপরদিকে তারকাসুর নামে এক অসুর রাজ, সে কী করেছিল, কঠোর তপস্যা করে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে একটা বর নিয়েছিলেন। যে বরে ছিল যে তাকে কোনো দেবতারা বা বিশেষ করে বলা হচ্ছে বা শিবের ঐরসে যে সন্তান একমাত্রই তাকে বধ করতে পারবে, অন্য কোনো দেবতা তাকে বধ করতে পারবে না। কিন্তু পরিস্থিতি এমনই জায়গা ছিল, শিব তো ধ্যানে মগ্ন ছিল এবং তিনি বৈরাগী হয়ে গেছিলেন এবং তার কোনো সংসার ছিল না, তাহলে সন্তান আসবে কোথার থেকে শিবের? কিন্তু এইদিকে গিরিজা কন্যা পার্বতী ধীরে ধীরে সে বড় হতে লাগলো, এবং তার মুখের ছাপটা ঠিক সতীর মতোই ছিল। এবং এই মতো অবস্থায় সমস্ত দেবগুলো চেষ্টা করতে লাগলো যে, কারণ সেই দেবগুলো অতিষ্ঠ হয়ে পড়েছিল, কারণ এই তারকাসুর তাদের ওপর অত্যাধিক অত্যাচার শুরু করেছিল, তাদের বিভিন্নভাবে সেই নির্দিষ্ট স্থান ছাড়া করার চেষ্টা করছিল। এবং তখন তারা চেষ্টা করলো যে কিভাবে কি করা যায়, এবং তারা একটা নির্দিষ্ট জায়গায় বসে সিদ্ধান্ত নিয়েছিল যে শিবের সঙ্গে আবার কিন্তু বিবাহ দিতে হবে পার্বতীর, যে পার্বতী ধীরে ধীরে বড় হচ্ছে, এবং পরবর্তীতে সেই শিবের সেই ধ্যানকে ভাঙানোর জন্য, শিবের মধ্যে কাম শক্তি বাড়ানোর জন্য কিন্তু কামদেবকে আহ্বান করেছিল। এবং এই রতি দেবী ছিল কামদেবের স্ত্রী, এবং সেই রতিদেব এবং কামদেবকে আহ্বান করে কামদেবের সহযোগিতা নিয়ে সেই শিবের ধ্যান ভাঙানোর জন্য চেষ্টা করলো দেবতারা। এবং যখনই কামদেব তার কাম বাণ শিবের ওপরে প্রয়োগ করলো, সঙ্গে সঙ্গে সে কিন্তু শিবের যে ত্রিনেত্র সেখান দিয়ে অগ্নির শিখা বার করে কামদেবকে ভস্মীভূত করে দিয়েছিল। কিন্তু ভস্মীভূত করার পরেও শিব যখন সামনে দেখলো যে তার সতীর মতো মুখের চেহারা একটা বালিকা রয়েছে এবং তার নাম হচ্ছে পার্বতী, তখন তার মনে কিন্তু একটা আশা জেগেছিল, তার মনে কিন্তু একটা চেঞ্জ এসেছিল। এবং তারপরে তার ওপর যেহেতু কাম বাণ প্রয়োগ করা ছিল, এবং পরবর্তী টাইমে সেই কিন্তু সেখান থেকে সেই স্থান পরিত্যাগ করে সেই শিব। কিন্তু পার্বতী কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী না, পার্বতী কিন্তু তপস্যা শুরু করে তাকে পাওয়ার জন্য। এবং একটা সময় কিন্তু মহাদেব বা শিব তার কাছে কিন্তু ধরা দেয়, এবং পরবর্তীতে শিবের সঙ্গে পার্বতীর আবার পুনরায় বিবাহ হয়। এবং সেই পুনরায় বিবাহের সময়, কারণ এদিকে আবার রতি দেবী কিন্তু মর্মাহত হয়ে পড়ে তার স্বামীকে কিন্তু হারানোর জন্য, এবং সেক্ষেত্রেও কিন্তু সে শিবের কাছে কিন্তু প্রার্থনা
এবং করে, এবং শিব যাতে যেভাবেই হোক তার স্বামীকে যেন ফেরত দেয়। এবং যখন পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয় পরবর্তীতে, তখন কিন্তু শিব খুব আনন্দে ছিল, এবং সেই আনন্দের ছলে কিন্তু তাকে কিন্তু তা অর্থাৎ ওই রতি দেবীর যে স্বামী অর্থাৎ কামদেব, সেই কামদেবের কিন্তু পুনর্জন্ম দিয়েছিলেন। এবং পুনর্জন্ম যখন দেয় তখন দেখে যে তার আগের মতো চেহারা নেই, তার গায়ের বর্ণ, তো সে দগ্ধ অবস্থায় আছে। তখন রতি দেবী খুব বিনতিভাবে শিবের কাছে বলে, এবং শিব বলে যে তোমার একটা জায়গায় এখনও কাজ বাকি আছে, তুমি সেই কাজটা করলে তোমার আগের পুনর্জন্ম অর্থাৎ তোমার আগের যে জন্ম ছিল, আগের যে তোমার চেহারা ছিল, সেই চেহারা তুমি ফিরে পাবে। এবং বলছে যে তখন বলল যে ঠিক আছে, আজ্ঞা করুন। এবং সেই আজ্ঞাবশে তিনি বলেছিলেন তখন, অর্থাৎ শিব তাকে বলল কামদেবকে যে 51 পীঠের মধ্যে বা 51টা যে খণ্ড টুকরো বা 51টা যে শক্তিপীঠ তৈরি হয়েছে, তার মধ্যে একটা পীঠের এখনও সেইভাবে প্রচার হয়নি। সেটা হচ্ছে সতীমায়ের যেখানে জনিকুটটা পড়েছিল, এবং সেখানে তুমি যাও এবং সেখানে গিয়ে তপস্যা করে সেই জায়গাটাকে জাগরণ করো। এবং তখন কামদেব সেখানে গিয়ে, অর্থাৎ এই যে নির্দিষ্ট জায়গা যেটা আমরা বলি যে কামরূপ কামাখ্যা, অর্থাৎ ওই কামাখ্যা ধামে সে কিন্তু তখন আসে, এবং সেই কামাখ্যা ধামে থেকে সেখানে কিন্তু সেই জায়গাটার জাগরণ তৈরি করে এবং মানুষকে সেটা কাজে লাগায়, মানুষ বিভিন্নভাবে। সেই জন্য বলা হচ্ছে এই জায়গাটা কামাখ্যাতন্ত্র, অর্থাৎ এখানে কাম শক্তির অবস্থান রয়েছে। এবং এই যে কামদেবের এই জায়গাটাকে সে প্রকাশ্যে নিয়ে এসেছিল বলেই এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল কিন্তু কামাখ্যা। এবং সেক্ষেত্রে তারপরে গিয়ে কিন্তু সে শিবের যে বর সে পেয়েছিল, অর্থাৎ এই জায়গাটা যখন সে বহুল প্রচলিত করবে এবং যে বিশেষ করে যে শক্তিপীঠ হিসাবে যখন এটা জাগরণ হবে, তখন কিন্তু তার পুনর্জন্ম পাবে এবং যে চেহারা সে ফিরে পাবে, এবং সেটা কিন্তু সে পেয়েছিল। এবং সেই হিসাবে কিন্তু এটার নাম দেওয়া হয়েছে কামাখ্যা এবং কামরূপ কামাখ্যা। অর্থাৎ এখানে কিন্তু বিশেষ করে বলা হচ্ছে সেই কামদেব সে নিজে থেকে এই জায়গাটাকে কিন্তু পরিবর্তন করেছিল এবং মানুষের মধ্যে সেটা প্রচার করেছিল। এটা তো অবশ্যই নির্দিষ্ট স্থান, এবং আবার বলছি কারণ এই নির্দিষ্ট স্থানটা একটা সময় জঙ্গলে পরিচ্ছন্ন ছিল, জঙ্গল, চারিদিকে জঙ্গল ছিল, এবং এই জঙ্গলের অনেক মানুষ যারা যেত তারা ফিরে আসতো অনেক কম, অর্থাৎ 100 জনের মধ্যে খুব কম সংখ্যার মানুষ তারা ফিরে আসতে পারত। কারণ এখানে ভূত পেত থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কিন্তু জন্তু জানোয়ার, বিভিন্ন ধরনের কিন্তু জিনিস এখানে থাকতো। সেই জন্য এখানে একসময় নরবলিও হতো। এখনও যেটা প্রচলিত রয়েছে, পশু বলি হয়, মহিষ বলি হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ছাগ বলি হয়, এবং তার সঙ্গে সঙ্গে পায়রা, সেগুলো অনেক সময় বলি হয়, অনেক সময় সেখানে উড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন এক এক ধরনের তন্ত্রক্রিয়ার সেখানে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু বলি না হয়ে সেখানে ছেড়ে দেওয়া হয়। এগুলো কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্নভাবে, যেগুলো তারা যেভাবে জিনিসটাকে মেনে নেয় সেইভাবেই করে এখানে ক্রিয়াগুলো। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই তন্ত্রপীঠ বা এই যে গুপ্তপীঠটা রয়েছে সমস্ত, আপনারা জানি যে তন্ত্রশাস্ত্র সবসময় গুপ্তপীঠ, গুপ্তভাবে করার শ্রেয়। সেই জন্য এই নির্দিষ্ট পীঠে যে কোনো কাজ করলে পরে সেখানে সাকসেস হয়, কারণ শক্তিপীঠের মধ্যে এটা একটা এমন পীঠ যেটাতে কোনো কিছু বাধা বিপত্তি নেই, এবং যে কোনো কাজের ক্ষেত্রে এখানে সাকসেস পাওয়া যায়। সেই জন্য এতটা জাগ্রত এই পীঠ, এবং এই পীঠে বিশেষ করে বলা হচ্ছে কামাখ্যা, অর্থাৎ আমাদের জীবনের যেটা পাওয়া উচিত, আপনি যেটা আশা করছেন সেটা পাচ্ছেন না, সে হতে পারে আপনার ভালোবাসা, সে হতে পারে আপনার কোনো অ্যাচিভমেন্ট, সে হতে পারে আপনি কাউকে হয়তো পছন্দ করেন, তাকে পাওয়ার বিষয়, আবার হতে পারে হয়তো আপনার পরিচিত জায়গা আপনাকে সেই জায়গাটা তার গুরুত্বটা দিচ্ছে না, হয়তো আপনার সে চাওয়া পাওয়ার জায়গা রয়েছে,
কামনা বাসনা শুধু কি সেই জায়গাটা দেয়? আপনার কামনা, আপনার বাসনা কি আছে, আপনার মনের ইচ্ছা কি আছে, সেই মনের ইচ্ছা পূরণের জন্য এই নির্দিষ্ট স্থান রয়েছে, সেই হচ্ছে কামাখ্যা তন্ত্র বা কামাখ্যা নির্দিষ্ট পুজো পাঠ। এবং এই জায়গাগুলো তার অনেক জাতক জাতিকার অনেক ধরনের সমস্যা, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের অশান্তি, কারোর ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যা, কারোর ক্ষেত্রে দেখা হলো তার জীবনের যে অ্যাচিভমেন্ট, সে একটা নির্দিষ্ট জায়গায় সে নিজেকে নিয়ে যেতে চায় কিন্তু পেরে উঠছে না, কখনো শত্রুতার কবলে পড়ে সেই জায়গাগুলো নষ্ট হচ্ছে, কোনো জাতক জাতিকার বিবাহ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বিবাহটা হওয়ার কথা ছিল লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। হয়তো একটা জাতক জাতিকা তাদের মধ্যে রিলেশনটা অনেক দিনের রয়েছে কিন্তু লাস্টে গিয়ে বিবাহের জায়গায় গিয়ে বাধা হচ্ছে, আদৌ কি বিবাহ হবে, এই রকম মুভমেন্ট অনেক জাতক জাতিকার রয়েছে। বয়স পার হয়ে গেছে, সেক্ষেত্রে বিবাহ কি হবে, তার মধ্যে সেই জায়গাটা, সেই পরিপূর্ণতা আসছে না, তার নিজের মধ্যে সেই জায়গাটার সমস্যা তৈরি হচ্ছে। দেখুন, কামনা বাসনা জন্মছকের গ্রহ নক্ষত্রেরও কানেকশান অবশ্যই দেয়, যেটা শুক্র গ্রহ। একটা জাতক জাতিকার শুক্র যদি বলবৎ না থাকে, বিশেষ করে জাতকের ক্ষেত্রে শুক্র যদি বলবৎ না থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল ম্যাটার থেকে আরম্ভ করে তার সুখ শান্তি সমৃদ্ধি সবটাই কিন্তু বিলুপ্তর জায়গায় চলে যায়। তাহলে সেই শুক্রকে জাগরণ করা, গ্রহের জাগরণ, সেটা হচ্ছে ওই কামাখ্যা পীঠ। দেখুন, আরেকটা জিনিস বারবার বলছি, অনেক সময় দেখবেন যে মায়া বলে অনেক কিছু করতে চান না আপনি, হয়তো আপনার মধ্যে আপনার কর্মের জায়গায় সাকসেস আসছে না, আপনি হয়তো অনেক দিন ধরে একটা কাজের মধ্যে লিপ্ত রয়েছেন কিন্তু আপনার ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, আপনার কর্মের জায়গায় কোথাও না কোথাও বাধা হচ্ছে। এটা একটা জায়গা, যেমন আমি বারবার বলছি, আবার বলছি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখানে সব থেকে গুরুত্ব বেশি, অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে জাতক জাতিকা নির্বিশেষে, কিন্তু মেয়েদের গুরুত্ব কিন্তু বেশি। আবার বলছি, কারণ এখানে এক সময় ছেলেদেরকে মেয়েরা ভেড়া বানিয়ে রাখত তন্ত্র ক্রিয়ার মাধ্যমে, কারণ এখানে যে তন্ত্র প্রয়োগ হয় সেটা কালা জাদুর থেকে আরম্ভ করে, পিশাচ তন্ত্র থেকে আরম্ভ করে, আপনার ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন ধরনের যে শ্মশান তন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন যে জাদুটোনা, সবগুলো কিন্তু এখানের প্রয়োগ হয়। এবং সেই জন্য বলা হচ্ছে সমস্ত তন্ত্রের আঁতুড়ঘর এই কামাখ্যা, এবং সেই জায়গাতে বসে কাজ করা এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট তিথিতে আপনারা আরও অনেক কিছু জানেন, যে এই সময়ে এখান থেকে যে প্রসাদ হিসাবে যেটা পাওয়া যায়, মায়ের রক্ত বস্ত্র, এবং সেটা বাড়িতে রাখলে যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে, জীবনের উন্নতির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই সহযোগিতা করে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিগত দিনেও আমার কাছে বহু মানুষ এসছে, তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গা তারা আছে, কারণ তাদের মুখ থেকে আপনারা অবশ্যই শুনবেন তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রয়োগ, আমার ক্ষেত্রে কিন্তু আমি যেমন প্রয়োগ করি, যখন যার যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী, কখনো কামাখ্যা তন্ত্রের প্রয়োগ রয়েছে, কামাখ্যা ধামে গিয়ে করা হয়, কখনো বেনারসে গিয়ে করা হয়, কখনো তারাপীঠেও করা হয়, কখনো যোগ, নির্দিষ্ট যোগ তিথি নক্ষত্র দেখে কাজ করা হয়। আমি তো বারবার বলি যে আপনার জন্মছকের যে কানেকশন অনুযায়ী যে তিথি নক্ষত্র ধরে কাজ করলে আপনার উপকার হবে, আপনি যে জীবনের যেটা পাচ্ছেন না, যে বাধাটা হয়ে আছে সেটা কাটানো যাবে, সেই অনুযায়ী কাজ করি। তবুও বলবো, আগামী যে তিথিটা রয়েছে অবশ্যই সেটাকে কাজে লাগান এবং সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আর শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়া এসেছি ওই রতন কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম।
তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে সে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি।
আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।